পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকার বাজেট পেশ করতে না করতেই চারিদিকে একেবারে গেল গেল রব উঠে গেছে। তথাকথিত বুদ্ধিজীবী আর বিরোধীরা বুক চাপড়ে হইচই শুরু করে দিয়েছেন, সংখ্যালঘু খাতে নাকি বরাদ্দ অর্ধেকেরও বেশি কমে গেল, বিজেপি একটা সাম্প্রদায়িক সরকার, এরা এসে বিভাজন করছে ইত্যাদি ইত্যাদি। সত্যিই কি তাই, নাকি এই কান্নাকাটির আড়ালে লুকিয়ে রয়েছে অন্য কোনো সত্য? আজ আমাদের চ্যানেলের পর্দায় কোনো সস্তার আবেগ নয়, আমরা শটান কথা বলবো তথ্য আর যুক্তি দিয়ে। যে ধর্মনিরপেক্ষতার দোহাই আপনারা দিন রাত দেন, সেই ধর্মনিরপেক্ষতা দেশে দাঁড়িয়েই আজ কিছু অস্বস্তিকর প্রশ্ন তুলবো, যার উত্তর দেওয়ার সাহস হয়তো অনেকেরই নেই। বাজেটের এই কাটছাট কি সত্যিই কোনো সাম্প্রদায়িক বিরোধিতা, নাকি বিগত দিনের ঢালাও তোষণ আর কাটমানির সাম্রাজ্য একেবারে সার্জিক্যাল স্ট্রাইক? কোনটা সত্যি জানতে হলে আজকের ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখতেই হবে। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আসুন একদম গোড়া থেকে শুরু করা যাক। যারা আজ চিৎকার করে বলছেন যে সংখ্যালঘু বাজেট কমে গেল, তাদের কাছে আমার প্রথম এবং সব থেকে বড় প্রশ্ন, একটি প্রকৃত ধর্মনিরপেক্ষ দেশে জাতি বা ধর্মের ভিত্তিতে আলাদা করে সংখ্যালঘু দপ্তর বা আলাদা করে সংখ্যালঘু বাজেট থাকার আদৌ কি কোনো যৌক্তিকতা আছে? এই একই প্রশ্ন বিধায়ক সজল ঘোষ বিধানসভায় দাঁড়িয়ে তুলেছেন। দেখুন সেই ভিডিও। রাষ্ট্র যদি ধর্ম নিরপেক্ষ হয়, সেখানে সংখ্যালঘু দপ্তরের আদৌ কি প্রয়োজন হয় কিনা, এটা আমি সরকারের কাছে জানতে চাই। এ বিষয়ে আমার জ্ঞান নেই। তাই আমাদের ভারতের সংবিধান তো ধর্ম নিরপেক্ষতার কথা বলে। সংবিধানের চোখে আমরা সবাই সমান নাগরিক। তাহলে স্বাধীনতার এত বছর পরেও কেন ধর্মের ভিত্তিতে নাগরিকদের আলাদা লাইনে দাঁড়াতে হবে? কেন মানুষের ট্যাক্সের টাকাকে কোনো নির্দিষ্ট ধর্মীয় পরিস্থিতি দেখে আলাদা করে ভাগ করা হবে? এই আলাদা সংখ্যালঘু দপ্তর এবং কোটি কোটি টাকার ঢালাও বরাদ্দ আসলে সাধারণ মানুষের উন্নয়ন করে না, বরং সমাজে ধর্মীয় এবং সামাজিক বিভাজনকে আরো তীব্র করে তোলে। দেশের শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট আর পরিকাঠামোর সুযোগ সুবিধা তো জাত পাত ধর্ম নির্বিশেষে সবার জন্য সমান হওয়া উচিত। আমরা সমাজে কোনো বিভাজন চাই না, আর সেই কারণেই এই বাজেটে তোষণ নীতির পুরনো ধারাকে বদলে দেওয়ার একটা স্পষ্ট ইঙ্গিত মিলছে। আমরা আশা করব আগামী দিনে বিজেপি সরকার এই তোষণ নীতির রাজনীতি থেকে পুরোপুরি বেরিয়ে এসে সবার জন্য সমান সুযোগ বা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস প্রতিষ্ঠা করবে। এবার আসুন একটা তথ্যের দিকে নজর দেওয়া যাক। যারা বলছেন বিজেপি সরকার সংখ্যালঘু বিরোধী, তারা কি কাগজের তথ্য বা যে বাজেট হয়েছে সেই বাজেটের তথ্যগুলো ভালো করে পড়ে দেখেছেন? আমার তো মনে হয় পড়ে দেখেননি। তার কারণ সরকার কিন্তু অন্ধের মতো কাটছাঁট করেনি। যেখানে সত্যিকারের পরিকাঠামোগত উন্নয়ন দরকার, সেখানে বরাদ্দ বহুগুণ বাড়ানো হয়েছে। একটা ছোট উদাহরণ দিই, সংখ্যালঘু পড়ুয়াদের জন্য হস্টেল বা আবাসন নির্মাণ, যেটা ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সত্যিই জরুরি, সেখানে আগের তৃণমূল সরকার বরাদ্দ রেখেছিল মাত্র 2,76,00,000 টাকা। আর নতুন বিজেপি সরকার এসে এই বাজেটে সেই বরাদ্দ 1 লাফে বাড়িয়ে কত করেছে জানেন? 20 কোটি টাকা। ভাবুন, প্রায় 10 গুণ বেড়েছে। এর থেকে কি প্রমাণিত হয়? এর অর্থ হলো এই সরকার সস্তা প্রচার বা নগদ টাকা পাইয়ে দেওয়ার সস্তা রাজনীতিতে বিশ্বাস করে না। সরকার বিশ্বাস করে স্থায়ী পরিকাঠামোয়, যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনার আসল সুবিধে পায়। একইভাবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে 54,49,00,000 টাকা এবং রাজ্য হজ কমিটির জন্য করা হয়েছে 3,35,00,000 টাকা। অর্থাৎ যেখানে নিয়ম মেনে প্রয়োজন, সেখানে সরকার তার দায়িত্ব ঠিকই পালন করছে। তাহলে কোথায় কমলো আর কেনই বা কমলো? আসল রহস্যটা লুকিয়ে রয়েছে এখানেই। বাজেটের একটা বিশেষ অংশে সংখ্যালঘু উন্নয়নের ক্ষেত্রে এক ধাক্কায় প্রায় 15টি খাতের বরাদ্দ একেবারে শূন্য করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, একেবারে জিরো। আর এই শূন্য দেখেই আসলে বুক ফাটছে বিরোধীদের। কোন কোন খাতে বরাদ্দ শূন্য করা হয়েছে জানেন? একটু ভালো করে শুনবেন। বিভিন্ন ভুইফোর এনজিওর অনুদান, মাদ্রাসা শিক্ষা, কেন্দ্রের রকমারি তথাকথিত সাহায্য, কিংবা নানা রকম ভাতার নাম করে টাকা ওড়ানো, এই সব কিছুতে এবার তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন করা হলো এমনটা? পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমরা কি জানি না যে বিগত দিনে এই সমস্ত খাতের হাজার হাজার কোটি টাকা কোথায় যেত? খাতায় কলমে ভুয়ো এনজিও তৈরি করে শুধু কাগজে কলমে মাদ্রাসা দেখিয়ে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা লুট করা হতো। আর সেই লুটের মাল শেষ পর্যন্ত কাটমানি হয়ে পৌঁছে যেত রাজনৈতিক নেতাদের পকেটে।
সংখ্যালঘু উন্নয়নের নাম করে আসলে এক শ্রেণীর নেতাদের পকেটের উন্নয়ন হতো। নতুন বিজেপি সরকার এসে ঠিক এই জায়গাটাতেই সার্জিক্যাল স্ট্রাইক করেছে। তারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে সাধারণ মানুষের কষ্টের টাকা এইভাবে লুটে পুটে খেতে দেওয়া যাবে না। কাটমানি আর দুর্নীতির উৎসটাই গোড়া থেকে কেটে দেওয়া হয়েছে। এটাকে আপনারা কি বলবেন, সাম্প্রদায়িকতা, নাকি বলবেন দুর্নীতির বিরুদ্ধে একটা ঐতিহাসিক ও কড়া পদক্ষেপ? আর হ্যাঁ, যারা শিক্ষার দোহাই দিচ্ছেন তাদের জানিয়ে রাখি, মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের জন্য এই বাজেটেও 1,54,22,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ যোগ্য শিক্ষকেরা চাকরি পাবেন, কিন্তু কাটমানি খাওয়া সিন্ডিকেট আর 1 পয়সাও পাবেন না। অনেকে হয়তো ভাবছেন তাহলে এতদিন কি হচ্ছিল। আপনাদের মনে করিয়ে দিই, বিগত তৃণমূল জামানায় মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু উন্নয়নের খাতে বাজেট শুধু বাড়াননি, ওনার নিজের দাবি অনুযায়ী 2011 সালে 472 কোটি টাকার বাজেটকে বাড়িয়ে 2025-26 অর্থবর্ষে তৃণমূল সরকার করেছিল 5,602 কোটি টাকা, অর্থাৎ প্রায় 10 গুণ বাজেট বৃদ্ধি করেছিলেন। বিজেপি তো বিরোধী থাকাকালীনই প্রশ্ন তুলেছিল, যেখানে রাজ্যে শিল্প বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ করা হয়েছিল মাত্র 1,400 কোটি টাকা, সেখানে সংখ্যালঘু খাতে 5,000 কোটির ওপর টাকা ঢালা হচ্ছিল কেন? বিজেপি বারবার এই প্রশ্নটা কিন্তু তুলেছিল। কিন্তু আজ আমি মাধ্যমের মঞ্চ থেকে শটান প্রশ্ন করতে চাই, বাজেটে 10 গুণ টাকা বাড়িয়েও পশ্চিমবঙ্গের সাধারণ গ্রাউন্ড লেভেলে সংখ্যালঘুদের কেন কোনো ভাগ্য বদল হয়নি? তাদের কি আদৌ কোনো কর্মসংস্থান হয়েছে, নাকি তাদের প্রকৃত শিক্ষা এবং আর্থিক পরিকাঠামোকে বুড়ো আঙুল দেখিয়ে শুধুমাত্র ইমাম মুয়াজ্জিনদের ভাতা আর সস্তা তোষণের রাজনীতিতেই এই বিপুল টাকা উড়িয়ে দেওয়া হয়েছে? কোটি কোটি টাকার বাজেট বাড়লেও কেন আজ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকদের কাজের জন্য বাইরের রাজ্যে যেতে হচ্ছে? কেন পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে ছুটতে হচ্ছে? এই তথাকথিত 10 গুণ বাজেট বৃদ্ধি আসলে সাধারণ মানুষের কোনো উন্নয়ন করেনি, করেছে শুধু ভোট ব্যাংকের দালালি আর কিছু নেতার পকেট গরম। আর এই জায়গায় থেকেই সব থেকে বড় আর মৌলিক একটা প্রশ্ন উঠে আসে, ভারতের সংবিধানে বা যে কোনো আন্তর্জাতিক নিয়মে সংখ্যালঘু কাদের বলা হয়? যাদের জনসংখ্যা অত্যন্ত কম, যারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করছে, খুব কিয়দংশ একটা বৃহৎ জনসমাজের খুব অল্প গুটি কয় মানুষ যে ধর্ম ফলো করে, সেটাকেই সংখ্যালঘু বলা হয়ে থাকে। তবে সংখ্যালঘু শুধুমাত্র ধর্মের ভিত্তিতে হয় না, ভাষার ভিত্তিতে, জনজাতির ভিত্তিতে বা জাতির ভিত্তিতেও কিন্তু হতে পারে। আজ বুক ঠুকে প্রশ্ন করুন, যে রাজ্যে বা দেশে কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জনসংখ্যা 30% কাছাকাছি পৌঁছে গেছে, তারা কিভাবে সংখ্যালঘু হতে পারে? 30% জনসংখ্যা কোনো ছোট জনসংখ্যা নয়, এটা বিশাল বড় এবং প্রভাবশালী অংশের জনসংখ্যা। অথচ আমাদের রাজ্যে বা দেশে প্রকৃত সংখ্যালঘু কারা জানেন? শিখ, জৈন, পারসি, খ্রিস্টান আর বৌদ্ধ সম্প্রদায়। এদের জনসংখ্যা কিন্তু 70 নামমাত্র। এই প্রকৃত সংখ্যালঘুদের অধিকার নিয়ে, এদের শিক্ষা বা পরিকাঠামো নিয়ে প্রতিটি সরকারের সবচেয়ে বেশি ভাবা উচিত ছিল, কিন্তু ভোট ব্যাংকের সমীকরণ মেলে না বলে বিগত সরকারগুলো এদের দিকে একবারও ফিরে তাকায়নি। নতুন বিজেপি সরকার আজ এই ছদ্ম তোষণের রাজনীতি ভাঙার সাহস দেখিয়েছে, যা এক প্রকৃত ধর্মনিরপেক্ষ এবং সম অধিকারের সমাজ গড়ার প্রথম ধাপ। আর ওই বামেরা যারা বড় বড় কথা বলছেন, তাদেরও ভণ্ডামিটা একটু খতিয়ে দেখা যাক। এই যে বিজেপির বাজেট নিয়ে মানবাধিকার, সংখ্যালঘু ইত্যাদি ইত্যাদি বলে কেঁদে বুক ভাসাচ্ছেন বামেরা, তারা বোধহয় ভুলে গেছেন 2006 সালের ঐতিহাসিক সাচার কমিটির রিপোর্ট, যেটা পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের মুখে চুনকালি লেপে দিয়েছিল। আজ আমি বামেদেরও প্রশ্ন করতে চাই, 34 বছর বাংলায় রাজত্ব করার পর সাচার কমিটির রিপোর্টে কি উঠে এসেছিল আপনাদের মনে পড়ে? আমি বলে দিচ্ছি। সেই কমিটির রিপোর্টে ছিল, সারা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের মুসলিমদের সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাগত অবস্থা সবচেয়ে শোচনীয় এবং নরকঙ্কাল করে রেখেছিল এই বামেরা। রিপোর্টে পরিষ্কার দেখানো হয়েছিল যে রাজ্যের মুসলিম জনসংখ্যা 25%-এর বেশি হওয়া সত্ত্বেও সরকারি চাকরিতে তাদের প্রতিনিধিত্ব ছিল মাত্র 2.1%। শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন কিংবা ব্যাংকের লোন পাওয়া, সব ক্ষেত্রেই বাংলার সংখ্যালঘুদের ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় সবচেয়ে পিছিয়ে রাখা হয়েছিল। এই সংখ্যালঘুদের বরাদ্দ কমানো টাকা এরা রাজ্যের উন্নয়ন বলে চালাবে সারা বছরে। 34 বছর ধরে বামেরা সংখ্যালঘুদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে।
তাদের অশিক্ষা আর দারিদ্র্যের অন্ধকারে বন্দি করে রেখেছিল, যাতে প্রতি নির্বাচনে গিয়ে তারা শুধু কাস্তে হাতুড়িতে ছাপ দিয়ে আসে। কোনো প্রকৃত উন্নয়ন তারা করেনি। আর আজ সেই বামেরাই বড় বড় কথা বলছে, তত্ত্ব কথা ঝাড়ছে। তাই আজ আমি সব হিসেব নিকেশ তথ্য আপনাদের উপর টেবিলে রাখলাম। আশা করি এরপর পরিষ্কার হয়ে গেছে কারা সত্যি বলছে আর কারা শুধু রাজনীতির রুটি সেঁকছে। 34 বছরের বাম আমল সংখ্যালঘুদের দারিদ্র্য আর বঞ্চনার অন্ধকারে ডুবিয়ে রেখেছিল, যার প্রমাণ সরকারি সাচার কমিটির রিপোর্ট। আর তার পরের 15 বছর ধরে তৃণমূল সরকার সেই বঞ্চনাকে ঢাকতে 10 গুণ বাজেট বাড়িয়ে কেবল ভুইফোড় এনজিও আর কাটমানি খাওয়া নেতাদের পকেট ভরিয়েছে। সাধারণ মুসলিমদের কোনো ভাগ্য বদল করেনি। আর নতুন বিজেপি সরকার এই পুরো সিস্টেমটার ওপর একটা বড়সড় দাড়ি টেনে দিয়েছে। এই বাজেট কোনো সম্প্রদায় বা ধর্মের বিরুদ্ধে নয়। এই বাজেট হলো বিগত দিনের ছদ্মতোষণ, দুর্নীতি আর কাটমানি সাম্রাজ্যের বিরুদ্ধে এক ঐতিহাসিক সার্জিক্যাল স্ট্রাইক। এটা হলো প্রকৃত ধর্মনিরপেক্ষ, বিভাজন মুক্ত এবং সম অধিকারের পশ্চিমবঙ্গ গড়ার প্রথম এবং সাহসী পদক্ষেপ, যেখানে কোনো নির্দিষ্ট ভোট ব্যাংক দেখে নয়, বরং যোগ্যতা আর পরিকাঠামো দেখে বাংলার প্রতিটি নাগরিককে তার প্রাপ্য অধিকার দেওয়া হবে। আপনারা কি মনে করেন, একটি প্রকৃত ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কি ধর্মের ভিত্তিতে আলাদা করে এমন কোটি কোটি টাকার বিশেষ বাজেট বা বিশেষ দপ্তরের কোনো প্রয়োজন রয়েছে? নাকি সবার সাথে সমান আচরণ, কারো তোষণ নয়? সরকারের এই নীতি একদম সঠিক। জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।